হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যাদের লক্ষ্য সেন্ট্রাল এক্সাম, তাদের জন্য এই ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা একটু দেখে নিই। দেখো কি বলেছে, প্রদত্ত শ্রেণীর পরবর্তী পদটি কি হবে। এখানে আমাকে প্রশ্নে জানতে চেয়েছে যে এই যে সিরিজটা দেওয়া আছে, এই সিরিজের জিজ্ঞাসা চিহ্ন জায়গায় এই অপশন অনুযায়ী কোনটা আমার বসবে, তাহলে কিন্তু সিরিজটা আমার অর্ডার অনুযায়ী বা এদের সিকোয়েন্সটা ফলো করবে। তাহলে এর জন্য আমার ফার্স্ট করণীয় কি, দেখো এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করো। দেখো প্রত্যেকটা গ্রুপে আমার একটা করে নাম্বার দেওয়া আছে এবং একটা করে লেটার দেওয়া আছে। তাহলে এর জন্য আমার করণীয় কি, দেখো প্রত্যেকটা গ্রুপে, হ্যাঁ যারা সহজেই করবে তাদের জন্যও আমি পরবর্তীকালে বলে দেবো, আগে কোয়েশ্চেনটাকে বুঝে নাও ভালো করে কীভাবে হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দেখো এই 4 নাম্বারটা দেখো এখানে দুবার রিপিট হচ্ছে, ভালো করে দেখো, ঠিক আছে। এই যে 4 নাম্বারটা এখানে একবার রিপিট হচ্ছে, এখানে একবার রিপিট হচ্ছে। 12টাও দেখো এখানে একবার রিপিট হচ্ছে, এখানে একবার রিপিট হচ্ছে। 36টা এখানে একবার রিপিট হচ্ছে, তাহলে এখানে যে জায়গাটা হবে সেখানেও কিন্তু একবার 36 রিপিট হবে। তুমি বলবে যে স্যার এখানে 4টে অপশানই তো আমার 36 আছে, তাহলে আমি কেন দেখব। হ্যাঁ, এখানে আমি বোঝাচ্ছি বলে তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা দেখার কোনো প্রয়োজন নেই। যদি তোমরা এক্সাম সেন্টারে গিয়ে দেখো যে এই ধরনের অপশান লক্ষ্য করবে, তাহলে কিন্তু তোমরা 36 টাকা দেখবে না। তখন কি করবে, নাম্বার দেখার কোনো প্রয়োজন নেই, তখন তোমরা লেটারের সঙ্গে সঙ্গে চলে যাবে। লেটারটাকে তোমরা ওদের কী অর্ডারে যাচ্ছে সেটাকে লক্ষ্য করবে। দেখো আমি তাহলে কি করবো, এবারে লেটারটাকে দেখব। দেখো এখানে এ দিয়েছে, তারপরে কিন্তু এই 4-এর জায়গায় কিন্তু এখানে জেড দিয়ে দিয়েছে। দেখো একটা হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, হিউজ ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমি কি দেখব, এখানে এখানে দেখো প্রত্যেকটা যদি আমি লেটারগুলোকে মার্ক করি, দেখো একটা ছেড়ে যদি একটাকে ধরা হয়, দেখো কাছাকাছি লেটার পেয়ে যাচ্ছি, এ তারপরে বি, তারপরে দেখো সি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তারপরে দেখো জেড পেয়ে যাচ্ছি, তারপরে এক্স পেয়ে যাচ্ছি, তারপরে এখানে কি হবে, ঠিক আছে। তাহলে জেডের প্লেস ভ্যালু কত না 26 জানি জেডের প্লেস ভ্যালু, এক্সের জানি 24। তাহলে দেখো 26 থেকে 2 কমে 24 হয়েছে, এবং তাহলে 24 থেকে 2 কমে কত হবে আমার 22 হবে। 22 মানে কি জানি, ভি জানি। তাহলে 36 আর ভি কোথায় আছে, দেখো অপশানে এটা থাকতে হবে। যদি এটা অপশানে থাকে তাহলে সেটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো এবারে অ্যান্সারটা দেখে নিই। দেখো 36 ভি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো আর একটা প্রশ্ন দেখে নিই। দেখো এটা একটু ভালো করে একটু লক্ষ্য করবে, খুব সহজ প্রশ্নগুলো কিন্তু সবই তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, সব রেলওয়ের যে সকল এক্সামগুলো কন্ডাক্ট করেছে সেই সকল এক্সামের কোশ্চেন পেপার এগুলো, ঠিক আছে। চলো কি বলেছে, নিচের শ্রেণীতে অনুপস্থিত শব্দটি নির্বাচন করুন। এখানে দেখো তোমাদের একটা করণীয় কি, এই প্রশ্নগুলো তোমরা সহজেই কিভাবে করবে না, দেখো যেটা আমার ফার্স্টে বলে দেবে সেটাকে ঠিক আমি এখানে লিখে নেব, EARTH, তারপরে এর সাথে যেটা একটা অনুপাতের চিহ্ন দিয়ে দিয়েছে, ঠিক এর নিচে লিখে নেব HDUWK, ঠিক এর নিচে লিখে নেব। এরপর আমার করণীয় কি, এরপর করণীয় হচ্ছে আমার এদের প্লেস ভ্যালুগুলোকে যদি আমি লিখে নিই, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু এদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো হচ্ছে 5, 1, 18, 20 আর 8, নিচেরটাকে লিখে নেব 8, 4, 21, 23, 11। দেখো আমার লেটার থেকে আমার নাম্বারে ক্যালকুলেশন করতে খুবই সহজ হয়, সেই জন্য লেটার থেকে আমি নাম্বারে কনভার্ট করে নিলাম। এরপরে দেখো এর সাথে রিলেশনটাকে দেখবো, 5-এর সাথে 8-এর, 5-এর সাথে কত যোগ করলে 8 হচ্ছে গো, দেখো +3 করছি, তাহলে কিন্তু আমি 8-এ আসছি। এই 1-এর সাথে 4 মানে কি হচ্ছে না প্লাস, দেখো 3 হচ্ছে। 18-র সাথে 21 মানে দেখো এটাও +3 হচ্ছে, সেম 20 আর 3-এ 23, ঠিক আছে, +3 হচ্ছে, 8 আর 3-এ 11, ঠিক আছে, এটাও আমার +3 হচ্ছে। তাহলে এখান থেকে আমি সিদ্ধান্ত নিতে পারি যে আমাকে এখানে যেটা দিয়েছে এবং প্রশ্নের অপশানে যেগুলো আছে সেটা কীভাবে নির্বাচন করব না, +3 করে যদি আমি ইনক্রিজ করি এবং সে লেটারটাকে যদি বসাই, তাহলে কিন্তু আমার সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি। চলো দেখে নিই কী বলেছে। দেখো VENUS, এর সাথে দেখো এদের প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নেবে, 22, 5, 14,
21, 19, এর সাথে আমরা কী করবো 3 3 করে যোগ করব এবং সেই লেটারটাকে বসিয়ে দেবো। দেখো 22 আর 3 কত হচ্ছে 25 হচ্ছে, 25 মানে জানি ওয়াই, 5 আর 3 কত হচ্ছে 8 হচ্ছে, 8 মানে কি জানি এইচ জানি, 14 আর 3 17, 17 মানে কিউ জানি, 21 আর 3 কত হচ্ছে না 24 হচ্ছে, 24 মানে কি জানি আমরা এক্স জানি, 19 আর 3 কত হচ্ছে 22 হচ্ছে, 22 মানে কি জানি ভি জানি। তাহলে দেখো এটা অপশানে আমাদের থাকতেই হবে, কি হবে ওয়াই এইচ কিউ। দেখো ওয়াই এইচ কিউ একমাত্র আমার অপশান ডিতে আছে, তাহলে আমার অপশান ডিটা হয়ে যাবে কি 100% সঠিক অ্যান্সার। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা একটা প্রশ্ন বলবে যে আমার দুটো বের করার ফলেই কিন্তু আমি অ্যান্সার পেয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এটা প্র্যাকটিস সেট, তোমাদেরকে এখানে বোঝাচ্ছি বলে আমি পুরোটা ধরে ধরে করাচ্ছি, নাহলে এগুলো দেখা মাত্রই তোমরা বলে দিতে পারবে যে এটা এই অ্যান্সার হবে। ঠিক আছে, আর এগুলো কিন্তু বারবার একই কথা তোমাদেরকে বলছি, এগুলো কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের মানে এক একটা প্রশ্ন। ঠিক আছে, খুব ব্যাকডেটেড নয়, 2024 সালেরই প্রশ্ন এগুলো। ঠিক আছে, সেগুলোই তোমাদের জন্য তুলে ধরেছি। চলো এবার অ্যান্সারটা দেখে নিই। দেখো অপশান ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট আর একটা দেখে নিই, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের 2025 সালের জন্য এই প্রশ্নগুলো। কি বলেছে, বিবৃতি দিয়ে দিচ্ছে এবং কার্যক্রম দিয়ে দিচ্ছে। কোনো কোনো জায়গায় দেখবে বিবৃতি থাকবে, এখানে সিদ্ধান্ত দিয়ে দেবে। ঠিক আছে, তোমাকে বিবৃতি পড়তে হবে এবং সিদ্ধান্ত থেকে তোমাকে সিদ্ধান্ত নিয়ে অপশানে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সার ফর্মেটে অ্যান্সার দিতে হবে। এটাই হচ্ছে এর মেন প্রশ্ন। তাহলে দেখো বিবৃতিতে কি বলেছে, বিবৃতি হচ্ছে মানে বিবৃতি যে যত ভালোভাবে বুঝতে পারবে তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো মানে একদম সঠিকভাবে সে অ্যান্সার দিয়ে আসতে পারবে। দেখো কি বলেছে, বহু সরকারি অধিকারী নিজেদের কাজ করার জন্য ঘুষ নেন। মানে অনেক সরকারি কর্মচারী আছে যারা নিজেদের কাজ করার জন্য ঘুষ নেন। ঠিক আছে, এটা বিবৃতিতে বলেছে। ঠিক আছে, আচ্ছা কার্যক্রমে কি বলেছে, দেখো একটা এবং দুটো কার্যক্রম দিয়েছে। 1 নম্বর কার্যক্রমে কি দিয়েছে সেটাকে ভালোভাবে পড়বো, এবং 2 নম্বর কার্যক্রমে কি দিয়েছে সেটাকে ভালোভাবে পড়বো। কি বলেছে দেখো 1 নম্বর কার্যক্রমটাকে পড়ি, দুর্নীতিগ্রস্ত কর্মচারীদের ফাঁদে ফেলা এবং তাদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য দুর্নীতি নিবারণ শাখাকে স্বাধীনতা দেওয়া উচিত। প্রশ্নটা মানে এই যে কার্যক্রমটাতে কি বললো, তার মূল অর্থটা কি বুঝতে পেরেছো? বলেছে যারা দুর্নীতিগ্রস্ত কর্মচারী তাদের ফাঁদে ফেলানোর জন্য, ঠিক আছে, এবং তাদের বিরুদ্ধে মামলা চালানোর জন্য, যারা দুর্নীতিতে অরিজিনালি যুক্ত আছে তাদের জন্য যে দুর্নীতি নিবারণ, মানে যারা একটা টিম আছে যারা দুর্নীতি করছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা টিম আছে, তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত। তাহলে কিন্তু তারা সেই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিগুলোকে চিহ্নিত করতে পারবে। পূর্ণ যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে আমি বলবো এটা একটা সরকারের ভালো পদক্ষেপ। এটা কিন্তু আমি বলতে পারি যে এই বিবৃতির সাথে 1 নম্বর কার্যক্রমটা আমার সঠিক যাচ্ছে। ঠিক আছে, এবার 2 নম্বর কার্যক্রমটাকে পড়ে দেখব। কি বলেছে দেখো, সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সমস্ত দুর্নীতির অভিযোগ মিথ্যা। ভালো করে দেখো, বলছে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সমস্ত দুর্নীতির অভিযোগ মিথ্যা। তোমাদের চোখের সামনেই আছে, যারা রেলের এক্সাম দিচ্ছ এবং রেলের খবর যারা রাখো তারা ভালোভাবে নিউজটা জানো যে অনেক বড় বড় অফিসার আছে যারা এই দুর্নীতির কবলে পড়ে তারা তাদের পদ থেকে সাসপেন্ড হয়েছে, তাই তো? তাহলে এটা মিথ্যা একবারে আমি কোনোভাবেই বলতে পারি না, সেটাকে তদন্ত করে দেখতে হবে। আমি ডিরেক্ট বলতে পারি না যে ঘুষ খাচ্ছে, তদন্ত করে দেখতে হবে, তার জন্য একটা টিমের প্রয়োজন। সেটা 1 নম্বর কার্যক্রমে আমি সঠিকভাবে লক্ষ্য করছি। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার শুধুমাত্র 1 নম্বর কার্যক্রমটা জোরালো। দেখো কোথায় আছে, অপশান সিতে আছে, শুধুমাত্র 1 নম্বর অনুসরণ করা হয়েছে। তাহলে এবারে অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সার দেখো অপশান সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য টাইপ। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিকভাবে এদের মধ্যে সম্পর্ক প্রতিনিধিত্ব করে? কোনটা করে? দেখো কি বলেছে, কান নাক মুখ দেখা মাত্রই আমি চুটকি মেরে বলে দিতে পারি যে এটা হবে এর অ্যান্সার, কিন্তু তোমাদেরকে সেভাবে কিন্তু আমি করাবো না, আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। দেখো কান কি আমাদের শরীরের একটা অঙ্গ হচ্ছে কান, নাক কি আমাদের মানব শরীরের একটা অঙ্গ হচ্ছে নাক, মুখটা কি, মুখটাও হচ্ছে আমাদের একটা মানব শরীরের অঙ্গ। কিন্তু এখানে তোমরা একটা জিনিস ভুল করে আসবে না, এখানে তোমরা যদি করে আসো যে এটা হচ্ছে আমার নাক, নাকের সাথে কানের কোনো সম্পর্ক নেই, ঠিক বলেছো, আমি মানছি, কিন্তু নাক কানের সাথে মুখেরও কোনো সম্পর্ক নেই, মুখটা একটা আলাদা
যারা এই লজিকে এগোবে তাদের জন্য বলবো এটা 100% একদম ভুল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা করলে কিন্তু 100% ভুল অ্যান্সার হয়ে যাবে। সেই জন্য করণীয় কি, যে দেখো আমাদের মানব শরীরের মধ্যে যে গলার উপরিভাগটাকে আমরা কি বলি, যে ফেস বলছি, মুখ বলছি। আমাদের মুখ কাকে বলছি বা ফেস কাকে বলছি? এই ফেসটার মধ্যে কিন্তু আমাদের চোখ অবস্থান করছে, নাক অবস্থান করছে, কান অবস্থান করছে। ঠিক আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, আমাদের ফেসের মধ্যে কি অবস্থান করছে না, চোখ দেখতে পাচ্ছ, নাক দেখতে পাচ্ছ, কান দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মুখটা একটা বড় সার্কেল, এর মধ্যে কান একটা অঙ্গ মুখের মধ্যেই অবস্থান করছে এবং নাক একটা অঙ্গ মুখের মধ্যেই অবস্থান করছে। তাহলে আমি যদি বলি যে মুখটা হচ্ছে বড়, অর্থাৎ মুখটাকে যদি বলি সি এবং এ একটাকে বলছি, বি একটাকে বলছি, এভাবে যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে আমার 100% সঠিক অ্যান্সার। কোথায় আছে দেখো, অপশন ডিতে আছে। অপশন ডি হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। কি বলছে দেখো, ভালো করে লক্ষ্য করো, ভালো করে এটাকে লক্ষ্য করো। আমাদের মুখের মধ্যে কিন্তু দুটো অঙ্গ আছে, একটা কান একটা নাক। তাহলে আমাদের অপশন 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার অ্যান্সারটা দেখে নিই। দেখো অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন 4। নেক্সট আর একটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো কি বলেছে, ব্লু যেভাবে স্কাইয়ের সাথে সম্পর্কিত সেই একইভাবে ব্রাউনের সাথে সম্পর্কিত হলো। এগুলো দেখা মাত্রই করে নিতে পারবে যারা একটু জ্ঞান আছে, যারা ইংরাজির শব্দর সাথে একটু পরিচিত, তারা কিন্তু এগুলোকে 100% সঠিক অ্যান্সার দিয়ে দিতে পারবে। দেখো আমরা কি জানি আকাশ কি হয়, আকাশ হচ্ছে ব্লু। তাহলে ব্রাউনের সাথে এখানে অপশনে কার সম্পর্ক বুঝতে পারছি? দেখো মাড, মাড মানে কি জানি আমরা, যে কাদা মাটিটাকে বলছি মাড। ঠিক আছে, আর ভেসেল মানে কি জানি, যে মাটির পাত্রটাকে বলছি আমরা ভেসেল। ঠিক আছে, আর বোর্ড, বোর্ড বোর্ড তো আমরা ব্ল্যাক, এই যে আমি এখন করাচ্ছি ব্ল্যাক বোর্ডে করাচ্ছি। ঠিক আছে, ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, ব্রাউন, অনেক ধরনের কালার আমরা দিতে পারি। আর ওয়েট মানে ভিজে, এর সাথে কোনো সম্পর্কই নেই। তাহলে আর ভেসেলের সাথে মানে মাটির পাত্রর সাথে, মাটির পাত্রকে কিন্তু আমরা বিভিন্ন রঙের তৈরি করতে পারি, কিন্তু কাদা মাটিরটা অনেকটা কিন্তু মানে ব্রাউন ব্রাউন দেখতে লাগে, তাই তো? তাহলে আমি এখানে বলতে পারি অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবারে অ্যান্সারটাকে একটু দেখে নিই। ঠিক আছে, অপশন এ। চলো নেক্সট আর একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ টাইপ। 2025 সালে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দেবে তাদের জন্য মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ। কি বলেছে, এটাকে পড়ে আমি আর টাইম ওয়েস্ট করব না। বলেছে যেখানে একটা 13 সংখ্যা বলে দিয়েছে, এখানে একটা 13 সংখ্যা বলে দিয়েছে। বলেছে এই 13 সংখ্যাটার ওপর কোনো ধরনের গাণিতিক কার্যক্রম করা যাবে না। মানে ধরো এই যে 1 গণিত 3, এভাবে কিন্তু এটাকে ভেঙে টিয়ে 3 একে 3 করা যাবে না, বা 1-এর স্কোয়ার বা 3-এর স্কোয়ার বা কিউব এভাবে কিন্তু করা যাবে না। এটাকে ভেঙে টিয়ে করা যাবে না। 13 সংখ্যাটাকে একটাই সংখ্যা ধরতে হবে 13। ঠিক আছে, যেটা 1 আর 3 মিলে 13 হচ্ছে, যেটাকে আইডেন্টিফাই করে 13 নামে, সেই 13টাকে নিয়ে তোমাকে গাণিতিক কার্যক্রম করতে হবে। চলো তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে সেটাকে একটু দেখি। প্রশ্নে বলেছে যে এখানে একটা আমাকে নাম্বার বলে দিয়েছে এবং এখানে একটা নাম্বার বলে দিচ্ছে। ধরছি আমি এটা এ নাম্বার, এটাকে বলছি বি নাম্বার। এ নাম্বার আর বি নাম্বার তোমার যেভাবে সম্পর্কিত, মানে একই লজিক বা একই অর্ডার মেনটেন করছে, এই অপশন অনুযায়ী কিন্তু একটা অপশন আছে যেটা এদের সাথে বা এদের গোষ্ঠীর অন্তর্ভুক্ত, সেই জোড়াটাকে তোমাকে চিহ্নিত করতে হবে। কি করবো দেখো, খুবই সহজ প্রশ্ন। 8 বলেছে, 4 বলেছে আর 12 বলেছে। ভালো করে দেখো, আমি যদি এইটাকে একটু সলভ করছি। ঠিক আছে, 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমার 4 পাচ্ছি। 4কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি 12 পাচ্ছি। ঠিক আছে, এভাবে আমি দেখতে পারি। তাহলে আমি এটা বলতে পারি যে এই যে এটার আমি সলভ করলাম। এবারে এইটার সলভ একটা করে দেখি। এটা বিটার কি বলেছে, 18, 9 আর 27। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে। এটাকে একটু সলভ করছি। কি বলেছে, 18কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে আমার 9 হচ্ছে, তাই তো? 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে 9 হচ্ছে। এবার 9কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 27 হচ্ছে। সেটা দেখো আমার দিয়েছে, একটা 12 একটা 27 বেরিয়ে গেল। এই অর্ডারটা কিন্তু আমার মেনটেন করছে।
তাহলে অপশন অনুযায়ী দেখতে হবে যে হাফ মানে মিডিল সংখ্যাটা তার ডবল হতে হবে তার আগের সংখ্যাটাকে। ঠিক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি 12 ডবল বা 24-এর হাফ হচ্ছে 12। এখানেও দেখো একটা জিনিস লক্ষ্য করতে পাচ্ছি, মানে 24কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 12 পাচ্ছি, কিন্তু 24কে 2 দিয়ে ভাগ করলে কোনোদিনই 14 পাবো না, আর 20কে 2 দিয়ে ভাগ করলে কোনোদিনই আমি 12 পাবো না। তাহলে আমার অপশন 2 আর 3টা তো হচ্ছেই না। তারপরেরটা দেখব, এটাকে আবার 3 দিয়ে গুণ করেছে, এটাকে আবার 3 দিয়ে গুণ করেছে। 3 দিয়ে গুণ করলে দেখো 12কে 3 দিয়ে গুণ করলে কোনোদিনই 34 পাবো, 36 পাবো। তাহলে কোথায় আছে ওটা? আমার অপশন ডিতে আছে। কিভাবে করেছে ভালো করে একটু লক্ষ্য করো। এরা বলেছে যে 24কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাচ্ছি? 12 পাচ্ছি। 12কে আবার 3 দিয়ে গুণ করলে কত পাচ্ছি? 36 পাচ্ছি। সেটাই দেখো এই অপশনটাতে আছে, আশা করছি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমার অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এবার অ্যান্সারটাকে দেখে নিই। দেখো অ্যান্সার হচ্ছে অপশন ডি। চলো নেক্সট আর একটা প্রশ্ন দেখো, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে প্রদত্ত ক্রমের প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিম্নের কোন বিকল্পটি স্থাপন করা উচিত? এখানে প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপ একে অপরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত আছে। ঠিক আছে, লেটারগুলো এই যে জিজ্ঞাসা চিহ্নটার জায়গায় এই অপশন অনুযায়ী কোন গ্রুপটাকে বসালে কিন্তু এদের অর্ডারটা মানে ঠিকঠাকভাবে মেনটেন করবে, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দেখো কি করব, এর জন্য আমার করণীয় কি, এদের প্লেস ভ্যালুগুলোকে যদি আমি লিখে নিই তাহলে কিন্তু খুব সুবিধা হবে। দেখো আমি ফার্স্ট লেটারটার আমি প্লেস ভ্যালুগুলোকে লিখে নেবো। দেখো জি কে ও এস, তারপরেরটা আমি ফার্স্ট লেটারটা দেখব। দেখো জি হচ্ছে 7, কে হচ্ছে 11, ও হচ্ছে 15 আর এস হচ্ছে 19। একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, 7-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কিন্তু 11 পাচ্ছি, 11-এর সাথে যদি 4 যোগ করি 15 পাচ্ছি, 15-এর সাথে 4 যোগ করলে 19 পাচ্ছি। তাহলে 19-এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমার ফার্স্ট লেটারটা চলে আসবে। তাহলে 19 আর 4-এ 23, 23 মানে জানি ডব্লু, তাহলে ডব্লু ফার্স্ট লেটার তো আমার হয়ে যাচ্ছে। তারপরে দেখো আমি যদি লাস্টের লেটারটাকে দেখি তাহলে কিন্তু আমি অ্যান্সার ফর্মেটে অ্যান্সার পেয়ে যাবো, কিন্তু আমি দেখব না, আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি। ঠিক আছে, চলো আমি প্রত্যেকটাকে ধরে ধরে করাই। তারপরেরটাকে দেখবো, দেখো তারপরেরটা দেখো, তাহলে ডব্লু তো পেয়ে গেছি। তারপরে দেখো এফ আছে, জে আছে, এন আছে, আর আছে। আমি এখানে কি বুঝছি 6, 10, 14, 18, এটাও 4 4 করে হচ্ছে, তাহলে 18 আর 4-এ কত হচ্ছে? 18 আর 4 হচ্ছে 22। 22 মানে কি জানি? ভি জানি। তাহলে ডাব্লুর পরে ভি কোথায় আছে? দেখো একমাত্র অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে আমার 100% সঠিক উত্তর। ঠিক আছে, তারপরেরটাও একটু দেখে নিই। ঠিক আছে, তারপরেরটা একটু লক্ষ্য করো। দেখো কি বলেছে, 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 9। তাহলে 3 আর 2 5, 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 কত হচ্ছে? 11। 11 মানে কি জানি? কে জানি। তাহলে কে হয়ে যাবে আমার সঠিক উত্তর। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলাতে, এটা তোমরা মানে নিজে একদম সত্যি কথা বলো, যারা ফার্স্ট এবং সেকেন্ডটাকে দেখতে যে 4 4 করে বাড়ছে, তাহলে আমি লাস্টটাকেও আর দেখবো না যে কি অর্ডার মেনটেন করছে, 4 বাড়িয়ে দেবো। তাহলে মানে আই মানে জানি 9, তাহলে 9-এর সাথে যদি 4 যোগ করি তাহলে কত হচ্ছে? আমার 13 হচ্ছে। 13 মানে কি জানি? এম জানি। তাহলে কেউ কেউ ডিটাকে মেরে আসতো আর তুমি ভুল করে আসতে। ঠিক আছে, সেই জন্য বলছি ধীরে সুস্থে যে ধরনের করাচ্ছি তোমরা একটু দেখো, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। দেখো এটা একদম সহজ কোশ্চেন, কিন্তু তোমরা ভুল করে আসতে। চলো অ্যান্সারটা দেখে নিই। অপশন এতে আছে যেটা, সেটাই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট আরেকটা কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ। ঠিক আছে, একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় এদের এক একটা কোড দিয়ে দিয়েছে। প্লাস মানে বলে দিচ্ছে মা, মাইনাস মানে বলে দিয়েছে ছেলে, গণিত মানে বলে দিয়েছে স্বামী এবং ভাজিত মানে বলে দিয়েছে ভাই। তাহলে এখানে আমাকে এর একটা প্রশ্ন ফরম্যাটে প্রশ্ন বলে দিচ্ছে এবং কিউ এর সাথে ও কীভাবে সম্পর্কিত সেটাই আমাকে জানতে চেয়েছে। এক্ষেত্রে অনেকে আছো যারা এ প্লাস বি মানে এরকম লিখো, এ প্লাস বি এর অর্থ কি না মা। ঠিক আছে, কার মা? না এ হচ্ছে বি এর মা। এভাবে করবে না। ঠিক আছে, আমি সহজ টেকনিকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি, ভুল হওয়ার সম্ভাবনা 0%। ঠিক আছে, চলো কিভাবে করব, এইটাকে পড়বো না এখন, জাস্ট এইটাকে নিয়ে আমার কাজ। ঠিক আছে, এইটাকে পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। দেখো প্লাস
এম প্লাস এন, তাহলে এন এর ধরবো, ঠিক আছে, এন এর এম কে হচ্ছে এইটাকে ধরবো। ভালো করে একটা প্রশ্নকে একটু তোমরা বুঝে নাও। তাহলে এন এর প্লাস মানে মা, কার মা না এনের মা কে হচ্ছে না এম হচ্ছে, এক স্তর উপরে চলে যাচ্ছে, এম করলাম। আমরা এই ব্লাড রিলেশনের ক্ষেত্রে দুটো লিঙ্গ ব্যবহার করে থাকি, একটা হচ্ছে পুরুষলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তাহলে পুরুষলিঙ্গর ক্ষেত্রে আমরা কি করব না প্লাস দিয়ে ডিনোট করব, এবং স্ত্রীলিঙ্গর ক্ষেত্রে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। তাহলে মা বলেছে, মা আমরা জানি স্ত্রীলিঙ্গ, সেই জন্য আমি এমটাকে মাইনাস দিয়ে ডিনোট করলাম। তারপরে দেখো আমার তো ফার্স্টের এই দুটো কমপ্লিট হয়ে গেল, একটু কালারটাকে চেঞ্জ করে একটু বোঝাই, দেখো এই দুটো আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমার কাজ কি না এনের সাথে ওটাকে ভালো করে দেখবে, কিন্তু ঘুলিয়ে ফেলাবে না এনের। তাহলে ও এর কি হচ্ছে, ও এর এন কে হচ্ছে ভাজিত মানে বলে দিয়েছে, দেখো ভাই বলে দিয়েছে, ভাজিত মানে বলে দিয়েছে ভাই। তাহলে কার ভাই না ও এর ভাই হচ্ছে এন, তাহলে একই স্তরে চলে যাচ্ছে, ওটা হয়ে গেল কার না ও এর ভাই হচ্ছে এন, তাহলে এনটা কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওটা এখন কি লিঙ্গ সেটা এখন আইডেন্টিফাই করতে পারিনি কো। এরপরে আমাকে দেখতে হবে কি যে দেখো কার সাথে না ও এর সাথে পি, কালারটা বুঝতে পারছো না, ও এর সাথে পি, ঠিক আছে, ও এর সাথে পি, ঠিক আছে, ভালো করে দেখবে। তাহলে ও এর পি কে হচ্ছে গণিত বলে দিয়েছে, এটা গণিত বলে দিয়েছে, ঠিক আছে, এখানে গুণ চিহ্ন আছে, তাহলে গণিত মানে বলে দিয়েছে আমার স্বামী, তাই তো, স্বামী বলে দিয়েছে। কার স্বামী না পি এর স্বামী হচ্ছে ও, তাহলে একই স্তরে চলে যাচ্ছে পি আর ও, তাহলে কি হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী। তাহলে পি এর স্বামী হচ্ছে ও মানে প্লাস, আর পিটা হয়ে যাচ্ছে মাইনাস, তাই তো। তারপরে দেখো আর একটা বাকি আছে পি আর কিউ, এই জায়গাটাতে আমার কি আছে প্লাস বলে দিয়েছে, তাই তো। তাহলে কিউ এর পি কে প্লাস মানে বলে দিচ্ছে মা বলে দিয়েছে, তাহলে মাটাকে দেখতে হবে। তাহলে দেখো কি বলে দিচ্ছে কিউ এর পি কে হচ্ছে মা হচ্ছে, তাহলে দেখো পি হচ্ছে মা, তাহলে এক স্তর নিচে কিউ চলে আসছে, কারণ না কিউ এর মা পি। এরপরে প্রশ্নে কি বলেছে দেখো, আমি ডায়াগ্রাম তো সঠিকভাবে মানে ঠিকঠাকভাবে লিখে ফেলেছি। এরপরে প্রশ্নে কি বলেছে ও এর সাথে মানে কিউ এর সাথে ও কিভাবে সম্পর্কিত, কিউ এর সাথে ও কিভাবে সম্পর্কিত, এখানে কিউ এর সাথে ও কিভাবে সম্পর্কিত, একদম মানে সোজা। যদি ভালোভাবে তোমরা এই ডায়াগ্রামটাকে ধরে ধরে করতে পারো, গুটি কয়েক প্রশ্ন করার পরে তোমরা দেখবে অনায়াসেই করে ফেলাচ্ছ, ঠিক আছে। এটা তোমাদেরকে বোঝাচ্ছি বলে কিন্তু ভাই আমি বারবার করে বলছি যে একটু টাইম লাগছে, নাহলে এগুলো একদম জল ভাত বলে যাকে, ঠিক আছে। তাহলে কিউ এর সাথে ও এর সম্পর্ক কি না, এটা যদি মা হয় এটা বাবা, তাই তো, এটা দুজন স্বামী স্ত্রী, তাহলে এটা কিউ এর বাবা হচ্ছে, তাহলে বাবা কোথায় আছে, অপশান এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো এরপর দেখে নিই অ্যান্সারটা, বাবা আছে। চলো নেক্সট আর একটা খুবই গুরুত্বপূর্ণ টাইপ কি বলেছে দেখো, নিচে দেওয়া ইংরাজি বর্ণানুক্রম ভিত্তিক 4টি জোড়া বর্ণগুচ্ছের মধ্যে 3টি নির্দিষ্ট পদ্ধতিতে অনুরূপ এবং সেই কারণে তারা একটি দল গঠন করে, কোন জোড়াটি সেই দলের অন্তর্ভুক্ত নয়। অড ওয়ান আউট মানে 3টে একই ধরনের হবে, একটি ভিন্ন হবে, সেই ভিন্নটাই তোমাকে বের করতে হবে। এখানে আর একটা বলে দিয়েছে দ্রষ্টব্যতে, ব্যতিক্রমী বিকল্পটি তার ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, সংখ্যা অথবা বর্ণগুচ্ছ তার অবস্থানের ভিত্তিতে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা বেশ, চলো তাহলে এখানে আমাকে কি করতে হবে, দেখতে হবে যে এটা 12, এটা হচ্ছে 8, 11, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 16, 12, 15, 18, 19, 15, 18, 22, 3টে বের করলেই কিন্তু আমি একটা খুঁজে পারবো, ঠিক আছে, 4টে বের করার কোনো প্রয়োজন নেই। দেখো 12 সাথে 11 মানে 1 মাইনাস হচ্ছে, 8-এর সাথে 14 মানে কত হচ্ছে, এটা -1 হচ্ছে, আর 8 আর 14 মানে কত হচ্ছে +6 হচ্ছে, তাই তো। তারপরটি দেখো এটা কি হচ্ছে -1 হচ্ছে, আর এটা কত হচ্ছে +6 হচ্ছে, তাহলে এই দুটো সেমভাবেই যাচ্ছে। এটাও দেখো -1 হচ্ছে, 19 থেকে 18 মানে -1, আর 15, আর দেখো এটা 7 হয়ে যাচ্ছে, +7 হয়ে যাচ্ছে, তাহলে অড ওয়ান আউট কোনটা হয়ে যাচ্ছে আমার, অপশান সি হয়ে যাচ্ছে। কিন্তু অপশান ডিটা দেখলাম না কেন, অপশান ডিটা দেখো এ আর বি এর মতো সেম অর্ডার ফলো করছে, সেই জন্য আর দেখলাম না, ঠিক আছে। তাহলে অপশান সি হয়ে যাচ্ছে আমাদের 100% সঠিক উত্তর। চলো নেক্সট আর একটা প্রশ্ন, এবং আজকের প্র্যাকটিস সেশনের এটাই শেষ প্রশ্ন, ঠিক আছে। দেখো কি বলেছে, এখানে একটা তোমার শব্দ দিয়ে দিয়েছে বলছে ELAST
এই এলাস্টিক শব্দের প্রতিটি স্বরবর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হয়। আচ্ছা, এই পর্যন্ত একটু ভালো করে দেখো, ঠিক আছে? এই শব্দটার স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণর কনসেপ্টটা ক্লিয়ার আছে? আশা করছি ক্লিয়ার আছে। স্বরবর্ণ বলতে ইংরেজি বর্ণমালাতে আমরা জানি যে 5টা স্বরবর্ণ লক্ষ্য করা যায়, তাছাড়া বাকি সবই ব্যঞ্জনবর্ণ, তাই তো? কি কি? এ, ই, আই, ও আর ইউ, এই কটা জানি আমরা স্বরবর্ণ, আর বাকিগুলো হচ্ছে ব্যঞ্জনবর্ণ। এবার স্বরবর্ণতে ইংরেজিতে কী বলে না, ভাওয়েল বলে, আর ব্যঞ্জনবর্ণকে ইংরেজিতে কী বলা হয় না, কনসোনেন্ট বলা হয়, ঠিক আছে? চলো তাহলে দেখো স্বরবর্ণগুলোকে কি বলেছে না, ইংরেজি বর্ণানুক্রম অনুসারে ঠিক তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হচ্ছে। তাহলে এখানে কটা স্বরবর্ণ আছে? 1, 2, 3টে আছে। ঠিক তার পরবর্তী ই এর পরে কি হচ্ছে? এফ হচ্ছে, এরপরে বি হচ্ছে এবং আই এর পরে জে হচ্ছে। তারপরে কি বলছে? এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে তার পরবর্তী বর্ণতে পরিবর্তিত করা হয়, মানে এগুলোকেও পরবর্তীতে এল, তারপরে কি হচ্ছে? এম, এস, টি, সি, তারপরে এখানে দেখো টি একটা আছে, ইউ, সি, ডি, মানে এটা আমি পরবর্তী লেটারে কনভার্ট করে ফেলালাম। এরপরে কি বলেছে? তাহলে নিম্নলিখিত বর্ণগুলির মধ্যে কোনটি একইভাবে গঠিত বর্ণগুচ্ছের ডান দিক থেকে চতুর্থ স্থানে আসবে? তাহলে দেখো একইভাবে ডান দিক থেকে চতুর্থ স্থানে কে আছে? দেখো এটা ডান দিক, আর এটা হচ্ছে আমার বাম দিক। তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং তোমার ডান হাতটা হচ্ছে তোমার ডান দিক, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ। তাহলে কোথায় আসছে না, টি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এবারে অ্যান্সারটাকে দেখে নিই, দেখো টি আছে। চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। হ্যাঁ, এটা তোমাদের তৎকালীন রেলওয়ে ব্যাচের মধ্যে ক্লাস হচ্ছে। তৎকালীন রেলওয়ে ব্যাচের রুটিনটা তোমরা একটু দেখে নাও, এবং এখনও পর্যন্ত তোমরা যারা আমাদের এই তৎকালীন রেলওয়ে ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারোনি, তারা কিন্তু এই নিচে দেওয়া নাম্বারে 7864812036 নাম্বারটাতে তোমরা রেলওয়ে বা হাই লিখে টাইপ করো। আমরা নির্দিষ্ট তোমাদের যে স্পেসিফিক গ্রুপ আছে সেই গ্রুপে তোমাদের কিন্তু অ্যাড করিয়ে দেবো, ঠিক আছে? অলরেডি আমাদের বেশ কয়েকটা গ্রুপ চলছে, ঠিক আছে? চলো